বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশে আসলে কোন দল জয়লাভ করবে, কার কি অবস্থান হবে, সেটি বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সামনে কিছু পরিসংখ্যান তুলে ধরব, কিছু ইতিহাস তুলে ধরব এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতির নিরিখে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। খেয়াল করে দেখুন, ইতিহাস বলে, আমাদের পরিসংখ্যান বলে, পরিসংখ্যান বেসড অন হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রিতে দেখা যায় এইবার যদি 2025-এ যদি নির্বাচন হয়, তাহলে 70% মার্জিনে বিএনপি জয়লাভ করবে। এটা বলে কি ইতিহাসের কথা বললাম। এখন 70% জয়লাভ করবে, এই কথাটা যে আমি বললাম কোন নিরিখে বললাম, খেয়াল করে দেখুন। 1996, আচ্ছা আমি 1996 না, আমি 1991-এই যাই। 1991 যেখানে বিএনপি ছিল, 1996-এ এসে আওয়ামী লীগ হয়ে গেল, 2001 সেখানে এসে বিএনপি হয়ে গেল, 2008 এসে আওয়ামী লীগ হয়ে গেল। তারপরের বিষয়গুলো নাই ধরলাম, যেহেতু গত 16 বছর নিয়ে অনেক প্রশ্ন, সেহেতু আমি এই জায়গাটাকে আমি ধরলামই না। আপনাদের কথা মতোই আমি জনগণ আসলে এই বিষয়টাকে কীভাবে দেখছে সেই নিরিখে আসলে আলোচনা করার চেষ্টা করছি। তো ধরুন আপনি এই যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু 91 থেকে 96, 2001, 2008 এই ট্রেন্ডিং অনুযায়ী কখনোই এটা হয় নাই যে একটা সরকার পরের বারও দাপটের সাথে আছে এবং তাদের অবস্থা বেহাল হয় নাই। এটা বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু নাই। তো যে কারণে আমি আপনাদেরকে শুরুতে বললাম যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে 70% মার্জিনে কে জিতবে? বিএনপি জিতবে। কিন্তু এখানে কিন্তু শব্দটা আমি লাগিয়েছি, কেন কিন্তু শব্দটা আমি লাগিয়েছি সেটা আপনাদেরকে আমি বলি। খেয়াল করে দেখুন, 2008-এ এসে নির্বাচন হলো, তার আগ মুহূর্তে ঠিক 2 বছরের উপর সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সাথে আপনার 2024-এর যে অবস্থান, ইন্টিরিয়াম গভর্নমেন্ট বা তার আগে যে একটা পরিস্থিতি গেল, যেটাকে অভ্যুত্থান বলে, কেউ কেউ বিদ্রোহ বলে, ছাত্রদের বিজয় বলে, কেউ কেউ বলে যে এটা একটা নাশকতা ছিল। তো যে যেভাবেই চিন্তা করুক, তত্ত্বাবধায়ক সময়টা এবং বর্তমান সময়টা এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকের যে পরিস্থিতি, অনেকেই বলছে ভাই বাংলাদেশে জামাত ইসলামের একটা উত্থান, একটা জয় সামনে আসছে, জামাত ইসলামের আধিপত্য আসছে, এটা অনেকেই বলছে। অনেক বিশেষজ্ঞরা বলছে, আমরা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে দেখছি যে গবেষকরা বলছে জামাত ইসলামের পজিটিভ মুভমেন্ট নাকি তারা দেখছে এবং জামাত ইসলামের ভবিষ্যৎ পলিটিক্যাল স্ট্রং ব্যাকগ্রাউন্ড দেখছে, এটা অনেকেই বলছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এখন পর্যন্ত যদি আপনি ইতিহাস দেখেন, বর্তমান অবস্থান দেখেন, প্রধান দুটি দল বাদ দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু আর বলার মতো কোনো দলই নাই। আওয়ামী লীগ এবং বিএনপি, এই যে দুটা দল, এই দলের বাদ দিয়ে কাকে দল বলবেন? কাকে? জাতীয় পার্টি, জামাতে ইসলামী, এখন কয়েকটা নতুন নতুন দল আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদের দল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে নাগরিক কমিটির কথা বলছি, তো যে দলগুলো আছে সকল কিছু মিলিয়ে আসলে আপনি স্টিল জাতীয় পার্টি, জামাত ইসলামকে কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের কোনো দল বলতে পারেন না। এর জন্য তাদের হিস্ট্রিতে, তাদের অবস্থান, তাদের যে মনে করেন যে সিট, নির্বাচনের সিট, কখনোই তারা কোনো ওই রকম দাপুটীয় অবস্থান দেখাতে পারেনি। জাতীয় পার্টির অবস্থা যেটাই হোক, জামাত ইসলামের অবস্থা কি ভাই এখন পর্যন্ত হিস্ট্রি কি বলে? তাদের হিস্ট্রি অনুযায়ী কিন্তু তাদের অবস্থান খুবই উইক। এখন অনেকেই বলবেন যে জামাত ইসলাম তো এখন পজিটিভ একটা মুভমেন্টে আছে, একটা পজিটিভ ভাইবে আছে। ঠিক আছে, সকল কিছুই ঠিক আছে। ডক্টর শফিকুর রহমান যেভাবে তাদের দলকে রিপ্রেজেন্ট করছে, ছাত্র শিবির যেভাবে রিপ্রেজেন্ট করছে, সত্যিকার অর্থে বাংলাদেশে তার দলকে রিপ্রেজেন্ট করার জন্য যদি কোনো দল থাকে বর্তমানে, সেটা হচ্ছে যে যারা কিনা ওপেন স্পেস পাচ্ছে, যারা কিনা সুন্দর একটা পরিবেশ পাচ্ছে, যারা কিনা সরকারের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে পারছে, সে দলটার নাম হচ্ছে জামাতে ইসলাম। তো
সেক্ষেত্রে অনেকেই বলছে যে জামাত ইসলামের একটা উত্থান বা পলিটিক্যাল স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড বা একটা স্থিতিশীল একটা অবস্থা, স্টেবিলিটি জামাত ইসলামের আমরা ফিউচারে দেখব যখন নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু আবার বলছে যদি স্টেবল একটা ইলেকশন হয়, যদি একটা সুষ্ঠু ক্লিন একটা ইলেকশন হয়, সেখানে পূর্বে আমরা যা দেখেছি সেটাই হবে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা দলের যে জয় জয়কার, সেখানে আর অন্য কোনো দল, মানে এখানে তারা বলতে চাচ্ছে কিছু বাংলাদেশের সমাজের কোটি কোটি মানুষের অনেকেরই ধারণা যদি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল কোনো ধরনের কোনো কম্পিটিশনই করতে পারবে না। এটা কিন্তু আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি, একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে মানুষের ওপিনিয়ন, ঠিক আছে? তো মানুষের ওপিনিয়ন অনুযায়ী তারা বলছে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে আর কোনো দলেরই কোনো ধরনের আধিপত্য স্থাপন করার মতো কোনো সুযোগ নেই। এখন আমরা নতুন নতুন কিছু দল দেখতে পাচ্ছি, মামুনুল হক, তারপরে হচ্ছে আপনার চরমনাই। তো যাই হোক, তাদের যে বলয়গুলোয় আছে না কেন, কয়টা সিট পাবে, কয়টা সিট পাওয়ার মতো অবস্থান আছে? তো অনেকেই বলতে চাচ্ছে, এরকম প্রশ্ন করে যে তারা কয়টা সিট পাবে। আবার অনেকেই বলছে বর্তমানে বাংলাদেশে যে ট্রেন্ড চলছে বা ট্রেন্ডিং চলছে, ইসলামিক দলগুলা ভালো অবস্থানে যাবে বলে অনেকেই কমেন্টস করছে। এখন সময়ে বলবে কে কোন দিকে যায়। তো আমাদের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে আমি প্রথমত যে পরিসংখ্যান বলছি 70% মার্জিনে বিএনপি জিতবে। এখন একটা আমি আপনাদের সামনে একটা যুক্তি রেখেছিলাম, সেই যুক্তি ছিল যে কিন্তু কথাটা কেন বললাম, এই যে তত্ত্বাবধায়ক সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই দুটার মধ্যে একটা ফারাক আছে। তত্ত্বাবধায়ক সরকারের ওই মুহূর্তে আমরা 100% শিওর ছিলাম যে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জিতবে, কারণ ওই সময়টাতে বিএনপি অনেক বেশি নৈরাজ্য সৃষ্টি করেছিল। আপনারা জানেন যে বিএনপির ওই সময়গুলোতে বাংলাদেশে যেভাবে গ্রেনেড হামলা হয়েছে, আপনার রাষ্ট্রপতির পরিবারের যেভাবে আসলে ব্যাঘাত ঘটেছে, অনেক মানুষ মৃত্যু হয়েছে। মোট কথা মানে চরম একটা বিপত্তিকর একটা সিচুয়েশন ছিল, খুব বিপত্তিকর একটা সিচুয়েশন ছিল। তখন বুঝে যাচ্ছিল যে কোনো সময় নির্বাচন হলে আওয়ামী লীগ জিতে যাবে, বিশাল মার্জিনে জিতে যাবে। এখন যখন সরকার পতন হলো, বা ধরুন সরকার পতন হলো না, একটা ইলেকশন হচ্ছে আজ, একটা সুষ্ঠু নিউট্রাল নিরপেক্ষ একটা নিউট্রাল নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন কে জিতবে? ডেফিনেটলি বোঝাই যায় যে বিএনপি জিতবে এখানে। কিন্তু এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা আমি টানলাম, এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশে গত 4 মাসের পরিস্থিতি আলোকে মানুষ কিছু কিছু প্রশ্ন রাখছে। প্রশ্নগুলা কি হতে পারে প্রশ্ন? দেখুন, বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে এখনও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যাই বেশি। দিনে আনে দিনে খায়, অথবা দিনে আনে কিন্তু খুব একটা সেভিংস করতে পারে না, বাট স্বাচ্ছন্দ্যে চলছে, তাদের এতটা এক্সপেকটেশন নাই। শিক্ষিত সমাজের মধ্যে যেমন এক্সপেকটেশন থাকে, বাসায় এসি যদি থাকতো, ছেলে মেয়েদেরকে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যেত, ছেলে মেয়েদেরকে যদি বিদেশে পাঠানো যেত, এইরকম এক্সপেকটেশনটা কিন্তু ওই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের মধ্যে কিন্তু নাই। তাদের কথা হচ্ছে যে দিনে আনো দিনে খাও, রিল্যাক্সে থাকো, ভেজাল নাই, এরকম একটা অবস্থান তাদের কিন্তু। তো এই মানুষগুলোর মুখ থেকে যে শব্দটা এখন যে লাইনটা বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আগেই তো ভালো ছিলাম। আপনি দেখবেন যে রিচকাউলারও বলছে আগেই তো ভালো ছিলাম। এই যে একটা শব্দ, একটা যে দীর্ঘশ্বাস, এইটা কিন্তু বিএনপির জন্য একটা থ্রেট হয়ে যেতে পারে। আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেই প্ল্যাটফর্মের আলোকে চিন্তা করছে। আমি জানি না, অনেকেই বলছে এইবার নির্বাচন হলে সুষ্ঠুতা কতটুকু থাকবে না থাকবে, তাদের অনেকেই বলছে যে এখানে কনফিউশন আছে, এখনও 100% কিছুই বলা যাচ্ছে না। কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থানটা, সেটা নাকি অনেকেই বলতে চাচ্ছে যে বর্তমান অবস্থানটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামায়াতে ইসলামের একটা সম্পর্কের কথা বলছে। তো সেই জন্য অনেকেই চিন্তা করছে যে নিউট্রাল নির্বাচন হবে কি না, সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়। কারণ সত্যিকার অর্থে বিএনপি এবং আওয়ামী লীগকে যে স্পেসটা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তার থেকে অনেক বেশি ওপেন অ্যান্ড ফ্রি স্পেস অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে
ছাত্র শিবিরের সমন্বয়কারী, তাদের ভূমিকা ছিল। তো এটা খুব নর্মাল এবং খুবই কমন যে দেখা গেছে যে তারা একটা স্পেশাল একটা সার্কামস্টেন্সে তারা তাদের প্রচার প্রসার অবস্থান তুলে ধরতে পারবে, এবং ইউনিভার্সিটিগুলোতেও সেম ছাত্র শিবিরের একটা আধিপত্য। তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে আসলে নিউট্রাল একটা ইলেকশন হবে কিনা একটা প্রশ্নের জায়গা আছে। তো আমি কিন্তু আমার যে জরিপটা আপনাদেরকে বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের হিসাব বলে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে গিয়ে 10%ও সকল দলগুলো মিলে 10% ভোটও পাবে না। 10%, আমি কি বললাম, 10%ও পাবে না। এই 90% মার্জিন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে থেকেই পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে গত কিছুদিন ধরে মানুষের মধ্যে যে একটা দীর্ঘশ্বাস, এবং অনেকেই বলতে চাচ্ছে বাংলাদেশ 1971 সালের পরে নাকি এরকম পরিস্থিতিতে পড়ে নাই। এটা যদি আপনি বলেন সেলিব্রিটির কথা বলেন, আপনার সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বলেন, মধ্যবিত্ত পরিবারের কথা বলেন, উচ্চবিত্ত পরিবারের কথা বলেন, ব্যবসায়ী মহলের কথা বলেন, সকল মহলে একটাই শব্দ, এরকম পরিস্থিতি বাংলাদেশে এর আগে তারা নাকি দেখে নাই। সত্যিকার অর্থে কিন্তু এটা আপনার ধারণা করতে পারেন যখন দেখছেন যে প্রতিনিয়ত একের পর এক আন্দোলন, একের পর এক আন্দোলন, আজকে ওর আন্দোলন, কালকে ওর আন্দোলন, সংখ্যালঘু আন্দোলন, সংখ্যালঘু নেতার আন্দোলন, গ্রেফতার, তারপরে দেখা যাচ্ছে যে অটোরিক্সা চালকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন। তো বলাই যায় এরকম বিশৃঙ্খলা বাংলাদেশও 71 সালের পরে হয়নি, যেটা বলছে এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষের যে এই যে আগেই তো ভালো ছিল এই যে শব্দটা, এই যে একটা আস্ফোলন, এই যে একটা দীর্ঘশ্বাস, যেটা কিনা আসলে হোপ দিচ্ছে আওয়ামী লীগের দিকে। যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগও দাপট দেখাতে পারবে বলে অনেকে ধারণা করছে। বা তারপরেও ইতিহাস অনুযায়ী যেটা বললাম যে মার্জিনটা আসলে বিএনপি দিকে যাওয়ার কথা, কিন্তু এই যে একটা মানে কন্ট্রোল, যেখানে কোনো কন্ট্রোল নেই বাংলাদেশের এখন, সে পরিস্থিতি চলতে থাকলে আপনারা বলতেই পারেন, ধারণা করতে পারেন যে আওয়ামী লীগও শক্তিশালী একটা অবস্থান দাঁড়া করাতে পারবে বলেই অনেকে ধারণা করছে, যদি তারা নির্বাচন করার মতো স্পেস পায়। বুঝতে পারছেন আমি যেটা বলছি, যে তারা যদি নির্বাচন করার মতো স্পেস পায় এবং তারা যদি ওই নিরপেক্ষভাবে যদি ভোটে পার্টিসিপেট করতে পারে, স্বচ্ছ ভোট হলে তাদের একটা শক্তিশালী পজিশন দাঁড়া করাতে পারবে বলে অনেকেই ধারণা করছে। এখন আমরা যদি ফাইনালি একটা কনক্লুশন টানতে যাই, আমরা যেটা টানবো সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 10 to 15% আপনার মার্জিন আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে করতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যে বিষয়টা, সেখানে মার্জিনটা আমরা আসলে যদি স্বচ্ছতার ভিত্তিতে হয় এবং বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষের যে দীর্ঘশ্বাস, সেই অনুযায়ী ইতিহাসের মতো আমরা টানতে পারছি না বিএনপির দিকে, যে ঢালাওভাবে বিএনপি 70% মার্জিনে ভোট পেয়ে জিতে যাবে, বিষয়টা এরকম হবে না। বাট এটা ধারণা করা হচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এত বড় বিপ্লবের পরেও, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করার পরেও মানুষের যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসটা যদি আর 6 থেকে 7 মাস যদি সরকার এরকম কন্ট্রোল করতে না পারে ইলেকশনের আগ পর্যন্ত, তাহলে আপনারা ধরেই নিতে পারেন যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে লড়াইয়ে যদি আমরা 15% আদার্সদেরকে যদি দিয়ে দিই, 80% যেটা থাকবে, 85%, সেখানে দেখা যাবে যে আপনার 40-45 হয়ে যাবে পার্সেন্টেজ রেশিওটা। এটাই অনেকে ধারণা করছে যে আওয়ামী লীগ 40%, বিএনপি 45%, এই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পসিবিলিটি, বা 45% আওয়ামী লীগ বিএনপি, এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং যেখানে একটা ট্রাম্প কার্ড খেলতে পারে অন্যান্য দলগুলো, যেমন জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন বা ইসলামিক জোট বলেন, তারা একটা ট্রাম্প কার্ড খেলতে পারে যে দুটা দলের অবস্থান যদি কাছাকাছি হয়, যে জোট সরকার গঠন করে, মানে বাকি দলগুলো যদি কারোর সাথে যদি পার্টিসিপেট করে, সেক্ষেত্রে ইন্ডিয়ার মতো, যেমন নরেন্দ্র মোদী যেভাবে আসলে তার দলের জোটদেরকে নিয়েই যেমন সরকার গঠন করলো, সেরকমভাবে আওয়ামী লীগ এবং বিএনপিরও হয়তোবা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আপনার অন্যান্য দলগুলোকে নিয়েই আসলে সরকার গঠন করতে হবে। বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন, নিজের সেফটি এনশিওর করবেন। থ্যাংক ইউ সো মাচ।